আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করব সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। যারা চতুর্থ গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তারা পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ না করলে প্রার্থিতা বাতিল হবে এবং চূড়ান্তভাবে নির্বাচিত হতে পারবেন না। অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই পুলিশ ভেরিফিকেশন ফর্ম কিভাবে পূরণ করবেন সেই বিষয় নিয়ে আমি হাজির হলাম। যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই আশা করি। চলুন কথা না বাড়িয়ে চলে যায় মেন ভিডিওতে, দেখি কিভাবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করা যায়। অনলাইন ভিরোল ফর্ম পূরণ করার জন্য আমরা চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে এবং যে কোনো ব্রাউজারের মাধ্যমে আমি এই ভিরোল ফর্মের বিষয় ওপেন করব। তার জন্য চলে আসলাম গুগল ক্রোম ব্রাউজারে এবং অনলাইন থেকে প্রাপ্ত যে মেসেজগুলো আছে সেই মেসেজের আলোকে আমি একটি ভিরোল ফর্মে প্রবেশ করব এবং সেখানে দেখব কিভাবে ভিরোল ফর্মটি পূরণ করা যায় সেই নিয়মাবলী। এবং ভিরোল ফর্মের পূরণ করার আগে আমরা NTRCA যে ওয়েবসাইট সেখানে ভিরোল ফর্ম পূরণের যে বিষয়বস্তু আছে, অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের নির্দেশনা, সেই নির্দেশনাটি আমরা একটু ফলো করব এবং আপনাদের দেখার সুবিধার জন্য একটু বড় করে দিই যাতে সহজে বোঝা যায়। চতুর্থ গণবিজ্ঞপ্তি 2022-এর প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের অবশ্যই অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে অনলাইনে সাবমিট করতে হবে এবং আমরা সবাই জানি যে অনলাইন ভেরিফিকেশন ফর্মটি কোনো কুরিয়ারে বা হাতে বা ডাকযোগে পাঠানো যাবে না। অনলাইনে খুব সতর্কতার সাথে পূরণ করতে হবে এবং একবার সাবমিট করলে তা পুনরায় আর সংশোধনের সুযোগ থাকবে না। অতএব আপনারা যারা আছেন অনলাইন ভেরিফিকেশন ফর্ম সাবমিট করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। আগামী 31/5/2023 খ্রিস্টাব্দের মধ্যে অনলাইন ভেরিফিকেশন ফর্ম সাবমিট না করলে প্রার্থীর নিয়োগ সুপারিশের জন্য বিবেচিত হবেন না। প্রার্থীকে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের ওয়েবসাইট https://scs.ssd.gov.bd ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটে লগ ইন করলে এরকম একটি পেজ আসবে। সেখান থেকে জব সিকিউরিটি, এই জব সিকিউরিটিতে প্রবেশ করলে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সম্বলিত একটি বিষয় যাবে। সেখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করা যাবে। অতএব চতুর্থ গণবিজ্ঞপ্তি সেবা বক্সে অনলাইন পুলিশ ভেরিফিকেশন মেনুতে ক্লিক করেও আমরা এই অপশনে আসতে পারবো। ভিরোল ফর্ম পূরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের ইউজার আইডি পাসওয়ার্ড একটি মেসেজের মাধ্যমে টেলিটক দিয়েছে। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আমরা ভিরোল ফর্মে প্রবেশ করব। ভিরোল ফর্মে প্রবেশ করলে প্রথমে যে অপশনটি আমরা দেখতে পারবো যেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা বিভাগের ওয়েবসাইটে চলে আসব। সেখানে আমরা প্রথমে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি একটি প্রতীকী পেজ দেখাচ্ছি যেটির মাধ্যমে সহজেই বোঝা যাবে এবং প্রথমে এরকম একটা ওয়েবসাইট আমরা দেখতে পারবো যেটা হচ্ছে সুরক্ষা বিভাগের ওয়েবসাইট। এরকম একটা ওয়েবসাইটের হোম পেজ আমরা দেখতে পারবো। এই হোম পেজ থেকে আমরা জব সিকিউরিটি, এই লাল চিহ্নিত যে অংশ, এই জব সিকিউরিটিতে ক্লিক করব। আমরা এই জব সিকিউরিটিতে ক্লিক করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাবে আর স্বাভাবিকভাবে প্রবেশ করলে ইমেল পাসওয়ার্ড চাবে যেটা দিয়ে প্রবেশ করা যাবে না। জব সিকিউরিটিতে ক্লিক করলে ইউজার আইডি পাসওয়ার্ড দুটি দিতে বলবে, আমরা দুটি দিব এবং দিয়ে এর ভিতরে প্রবেশ করব। যেমন এখানে ইউজার অ্যাক্সেসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করা হয়েছে। এটি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। সেখান থেকে ড্যাশবোর্ডের নিচে জব সিকিউরিটি ক্লিয়ারেন্স, এটা ক্লিক করলে জব সিকিউরিটি ক্লিয়ারেন্সের আরেকটি পেজ ওপেন হবে
এটিতে ক্লিক করা মাত্রই নিউ অ্যাপ্লিকেশন নামে একটি ডায়ালগ বক্স উপরে দেখাবে এবং যে প্রার্থীর ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেছে সেই প্রার্থীর নাম সম্বলিত একটি ছবি এবং লোগো, নাম এবং ছবি উপরে প্রদর্শিত হবে। যেমন এখানে একটি ছবি এবং নাম আপনারা দেখতে পাচ্ছেন। নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমরা নিজের মতো এরকম একটি পেজ দেখতে পারবো। এই পেজে আপনার প্রথম যে পেজটি আছে প্রাথমিক তথ্য, দ্বিতীয় পেজ হবে ঠিকানা তথ্য, তৃতীয় পেজ শিক্ষাগত যোগ্যতা, চতুর্থ পেজ অভিজ্ঞতা ও অন্যান্য এবং পঞ্চম পেজ ঘোষণা। এইগুলো প্রথম পেজ প্রাথমিক তথ্যগুলো আমরা সঠিকভাবে পূরণ করব। মন্ত্রণালয়ের নাম, প্রতিষ্ঠানের নাম এবং পদবি এগুলো আগে থেকে পূরণ করা থাকবে। প্রার্থীর নাম, আবেদনকারী জাতীয়তা, ন্যাশনাল আইডি নাম্বার, পিতার নাম, মাতার নাম, পেশা সুন্দরভাবে পূরণ করতে হবে। পূরণ করে আমরা সংরক্ষণে ক্লিক করব। সংরক্ষণে ক্লিক করলে আমাদের আবার প্রথমে নিয়ে আসবে। সেখান থেকে এডিট অপশনে ক্লিক করে পুনরায় আবার এখানে আসতে পারবো। সেখান থেকে পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তীতে ক্লিক করলে দ্বিতীয় পেজ আমাদের এরকম আসবে, অর্থাৎ ব্যক্তিগত ঠিকানার তথ্য, অর্থাৎ আমি বর্তমানে কোন ঠিকানায় থাকি এবং স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং গত 5 বছরের 6 মাসের বেশি যে স্থানে অবস্থান করেছি সেই স্থানের ঠিকানাটা আমরা এখানে যুক্ত করব। এবং এরকম যদি আরো অনেক স্থান থাকে যে স্থানে আমি 6 মাসের বেশি অবস্থান করেছি সেই স্থানটির নাম এখানে অ্যাড যোগ করুন অপশনে ক্লিক করে এখান থেকে যোগ করা যাবে। এরপর তৃতীয় পেজে আসবে শিক্ষাগত যোগ্যতা। এখানে জন্ম তারিখ এবং জন্মস্থান, ঠিকানা সহ শিক্ষাগত যোগ্যতা বক্স প্রদর্শিত হবে, যেখানে আছে নির্বাচিত করুন। এখানে আমরা এসএসসি, মাধ্যমিক, রেজিস্ট্রেশন রোল, বোর্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং সেশন ও পাশের সাল দিয়ে সনদটি পিডিএফ আকারে সাবমিট করতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যোগ করুন এই বাটনে ক্লিক করে পরবর্তী উচ্চ মাধ্যমিক, স্নাতক, মাস্টার্স এবং যে এই বিষয়গুলো দিয়ে আমরা সংরক্ষণে ক্লিক করব এবং পরবর্তীতে ক্লিক করলে পরবর্তী পেজে চলে আসবে এবং পরবর্তী পেজে অভিজ্ঞতা বা অন্যান্য, যেখানে আছে আপনার অন্য কোনো চাকরির অভিজ্ঞতা আছে কিনা সেটি যদি থাকে ইয়েস দিয়ে প্রতিষ্ঠান নাম, পদবি, জেলা, উপজেলা, পোস্ট এবং পূর্ণ ঠিকানা দিতে হবে যে স্থানে চাকরি করতেন এবং চাকরির সময়কাল কত থেকে কত পর্যন্ত এবং পদত্যাগের কারণ সহ এখানে পুরো বিবরণ দিতে হবে। আর যদি না থাকে নাতে ক্লিক করতে হবে, তাহলে অপশনগুলো কোনোটি আসবে না। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে প্রার্থী চাকরি করে থাকলে অব্যাহতি সার্টিফিকেট লিপিবদ্ধ করে মেয়াদ, কি কি দায়িত্ব পালন করেছেন এবং চাকরির আচরণ সম্পর্কিত রিপোর্ট বিবরণ দিতে হবে। সশস্ত্র বাহিনীতে চাকরি করলে হ্যাঁ, না করলে না দিতে হবে এবং সেখানে কোনো সনদ থাকলে সেটি এখানে সাবমিট করতে হবে। তারপর আচার ব্যবহার সম্পর্কিত বিবরণ এবং চাকরির মেয়াদ এগুলো উল্লেখ করতে হবে। মুক্তিযুদ্ধ কোটা বা অন্যান্য কোটা যদি থাকে সেগুলো হ্যাঁ বা না যে কোনো একটি পূরণ করে সার্টিফিকেট সাবমিট করতে হবে। নিকট আত্মীয় স্বজন বা ভাই, ভগ্নী, আপন চাচা বা শ্বশুরের দিক থেকে কোনো আত্মীয় স্বজন সরকারি চাকরি করলে তাদের নাম, ঠিকানা, পদবি, কর্মস্থল সহ পূর্ণ বিবরণ দিতে হবে এবং একাধিক হলে প্লাস অপশনে ক্লিক করে এখানে থেকে পদগুলো বাড়িয়ে নেওয়া যাবে। তার পরবর্তী যে পেজ আছে সেটি হলো দুইজনের বিবরণ দিতে হবে, আত্মীয় নয় এরকম, অর্থাৎ প্রার্থীর চরিত্র এবং পূর্ণ পরিচয় সম্পর্কিত সাক্ষ্য দিতে পারবে কিন্তু প্রার্থীর সহিত আত্মীয় সম্পর্কযুক্ত আবদ্ধ নহে এরূপ দুইজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা। প্রথম ব্যক্তি নাম, মোবাইল নাম্বার, জেলা, উপজেলা, ডাকঘর, পোস্ট এবং ঠিকানা দিতে হবে। এভাবে দুইজন ব্যক্তির ঠিকানা দিতে হবে এবং সবগুলো এই পেজ হয়ে গেলে সংরক্ষণ করতে হবে এবং বারবার পুনঃ পরীক্ষণ করতে হবে যে কোনো স্থানে ভুল হলো কিনা। যদি ভুল না হয় তাহলে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। পরবর্তী অপশনে ক্লিক করলে আমরা এরকম একটি পেজ পাবো যেটা হচ্ছে ঘোষণা, অর্থাৎ আমরা যে সংযুক্তিগুলো দিলাম তার ভিতরে এখানে ডকুমেন্টগুলো দিতে হবে। এনআইডি কার্ড, এইখানে এনআইডি কার্ডের পিডিএফ ফরম্যাট দিতে হবে এবং ফৌজদারি কোনো মামলা আছে কিনা যদি থাকে তার বিবরণ, যদি না থাকে সেটা নাতে ক্লিক করতে হবে।
তারপর আমি কিছু স্বীকারোক্তি এখানে উল্লেখ ঘোষণা দিতে হবে যে আমি শপথ পূর্বক বলছি যে আমার প্রদত্ত বিবরণ আমার জানা মতে সবগুলো সঠিক। মিথ্যা তথ্যের জন্য প্রার্থী বাতিল বলে প্রার্থিতা বা পরীক্ষা বাতিল সহ আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই স্বীকারোক্তি বা ঘোষণা দিয়ে সংরক্ষণ ক্লিক করে এডিট অপশনে যে পুনরায় এখানে আসা যাবে এবং আরো যদি কোনো জায়গায় ভুল থাকে সেটা সংশোধন করে সংরক্ষণ করতে হবে। একাধিকবার সংশোধন করা যাবে। প্রত্যেকবার সংশোধন করে সংরক্ষণে ক্লিক করতে হবে, নতুবা সংশোধনটি বাতিল হয়ে যাবে, থাকবে না। এভাবে আমাদের দরখাস্তটি বা ভিরল ফর্মটি সর্বশেষ যদি আমরা সাবমিট দিতে চাই তাহলে এই দাখিল অপশনে ক্লিক করতে হবে। যে দাখিল অপশন আছে এখানে ক্লিক করলে ফাইনালি দাখিল হয়ে যাবে। এবং এই ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ।